আজকে আপনাদের সাথে সুইং ট্রেডিং এর ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। হয়তো অনেক জায়গাতে আপনারা শুনেছেন জেনেছেন, কিন্তু আমার পার্সপেক্টিভটা কিন্তু একটু হলেও আলাদা। সেইটা নিয়ে আলোচনা করব। আমি যে জিনিসগুলো ফলো করি মার্কেটে, শুধুমাত্র থিওরি নয়, প্র্যাকটিক্যালিও আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিস যেটা আমি নিজেও মার্কেটে কিন্তু ট্রাইড অ্যান্ড টেস্টেড করে থাকি। সুতরাং এই ভিডিওটাকে এডুকেশনাল পারপাস হিসেবে নেবেন। যে স্টকগুলো আলোচনা করব কোনো রকম রেকমেন্ডেশন একদমই নয়, জাস্ট মাত্র আমার এই ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং যে সেট আপ আছে সেটা এক্সপ্লেন করার জন্য কিছু স্টকের আমার সাহায্য নিতে হবে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সুইং ট্রেডিং মানে হচ্ছে আপনারা একটা স্টক নিলেন টেকনিক্যাল অ্যানালিসিস মেনে, রিস্ক ম্যানেজমেন্ট মেনে, প্রপার স্টপ লস দিয়ে, এবং তারপর কিছুদিন বাদে, সেটা কিছু দিন হতে পারে, কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক মাস হতে পারে, তারপর বিক্রি করে দিলেন। ব্যাপারটা এরকমই হয় যে সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিং এর অনেক অ্যাপ্রোচ থাকে। আমি কিছু দিন আগে বা কিছু সপ্তাহ আগে সুইং ট্রেডিং এর এটিএইচ অল টাইম হাই স্ট্র্যাটেজি নিয়ে একটা আলোচনা করেছিলাম। আমি সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর শেষের দিকে দিয়ে দেবো, দেখে নেবেন। এই ভিডিওতে আজকে আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। ইএমএ কি সেটা তো সংক্ষেপে বলবো, কিন্তু তার আগে অনেকে ইএমএ এবং এসএমএ দুটো মুভিং অ্যাভারেজ হয়। মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে এই যে দেখছেন প্রত্যেক দিন, এটা ডেইলি চার্ট। আমি নিফটির উদাহরণ দিয়েই বলি আগে। ডেইলি চার্টে প্রত্যেক দিন একটা স্টক বা একটা ইন্ডেক্স এরকম দাম তৈরি করে। ধরুন আপনারা অনেক সময় শুনবেন যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ। তার মানে কি, বিগত 200 দিনের যে দাম আছে তার একটা গড় দাম যে প্লট করা হয়, একটা গড় দাম হয়। 200 দিনের দাম যদি নিন, তাকে 200 দিয়ে ভাগ করেন, একটা গড় দাম পাওয়া যায়। সেই গড় দামের একটা রেখা তৈরি হয়, এইটাকেই বলে মুভিং অ্যাভারেজ। অ্যাভারেজ মানে তো আমরা জানি, আর মুভিং মানে যে যেই এক এক দিন করে এগোতে থাকে, এই মুভিং অ্যাভারেজটাও এক এক দিন করে এগোতে থাকে। এবার 200 দিনের মুভিং অ্যাভারেজ হয়, 50 দিনের মুভিং অ্যাভারেজ হয়, 20 দিনের মুভিং অ্যাভারেজ হয়, 9 ডেজ মুভিং অ্যাভারেজ হয়, 14 ডেজ মুভিং অ্যাভারেজ হয়। এতগুলো মুভিং অ্যাভারেজ সঞ্জয় কেন? বিভিন্ন টাইম ফ্রেমের ব্যাপার থাকে। যেমন ধরুন 9 ডেজ মুভিং অ্যাভারেজটা অনেকে, বেশিরভাগ শর্ট টার্ম যারা ট্রেডার থাকে, অনেকে ইন্ট্রাডে ট্রেডাররা ইউজ করে, বা ভেরি ভেরি শর্ট টার্ম যারা ট্রেডিং করে তারা ইউজ করে। 200 ডেজ মুভিং অ্যাভারেজ আবার কারা ইউজ করে? যারা একটু লং টার্ম ইনভেস্টার, তারা বেসিক্যালি 20 ডেজ 100 ডেজ মুভিং অ্যাভারেজগুলো ইউজ করে। আর বাদ বাকি 20 ডেজ 50 ডেজ ওই মাঝামাঝি যে ধরনের সুইং ট্রেডাররা তারা ইউজ করে। মানে এর কোনো বাধ্যবাধকতা এমন নেই যে সুইং ট্রেডার হলে আপনি 100 ডেজ মুভিং অ্যাভারেজ দেখবেনই না, তার কোনো বাধ্যবাধকতা নেই। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম মোটামুটি কোন অ্যাভারেজ কারা বেশি ফলো করে। আজকের আমার এই স্ট্র্যাটেজিতে যেটা আমি ফলো করি, আবারও বলছি কোনো রকম রেকমেন্ডেশন নয়, আমি যেটা ফলো করি মোটামুটি দুটো মুভিং অ্যাভারেজ দিয়ে আমার কাজটা হয়ে যায়। মেন 20 ইএমএ বা 20 দিনের মুভিং অ্যাভারেজ, আর একটা 50 ইএমএ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো কালার করে রেখেছি। 20 ইএমএটা এইরকম একটু আকাশি বা সায়ান কালারের, আর একটা আপনার ব্লু কালারের 50 ডেজ মুভিং অ্যাভারেজ। এবার কিছু স্টকে আসবো, সেই নিয়ে একটু আলোচনা হবে। দেখুন, সিম্পল ব্যাপার। যদি একটা স্টক, প্রথমে তো একটা স্টকের একটু বুলিশ নেচার থাকতে হবে, না হলে আপনি বুল সাইডে বা বাই করে কেন শুধু শুধু সেই স্টকটাকে নেবেন? বাই করবেন সেই স্টকেই যে স্টকে ট্রেন্ড আছে, রাইট? তো সেই জন্য এটা, এই চার্টটা দেখে এবার কেউ যদি বলে দাদা বুঝবো কি করে ট্রেন্ড উপরের দিকে? কিচ্ছু না, আপনার ঘরে নিশ্চয়ই কোনো বাচ্চা ছেলে মেয়ে যদি থাকে যে 4-5-এ পড়ে, আমি খুব সোজা উপায় বলে দিচ্ছি। অনেকে ট্রেন্ড বুঝতে পারে না, আমি খুব সোজা উপায় বলে দিচ্ছি। অনেকে আছে ক্লাস 4-5-এ পড়ে, আপনার নিজের ছেলে মেয়ে হতে পারে বা পাড়ার বাচ্চা হতে পারে। তাকে ডেকে আনবেন, বলবে যে একটু আয়, একটু একটা জিনিস দেখাবো। একটু স্ক্রিনে জাস্ট একটা খুলবেন, কোনো ইন্ডিকেটর রাখবেন না, একদম অফ করে দেবেন। জাস্ট এই প্রাইস অ্যাকশন ক্যান্ডেল স্টিক রেখে বলবেন বলতো বাবা এটা কি উপরের দিকে যাচ্ছে, মানে উপরের দিকে যাওয়ার ব্যাপার, না নিচের দিকে যাচ্ছে? পাতি খোলা চোখে, মানে আপ ট্রেন্ড হলে পাতি খোলা চোখে সে বলে দেবে বাচ্চা ছেলে যে এটা উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং ট্রেন্ড যেটা একদম বুলিশ ট্রেন্ড, আর এখন যখন বুল মার্কেট চলছে সেখানে ট্রেন্ড চিনতে গেলে তেমন কোনো অসুবিধার দরকার হয় না। ট্রেন্ড
অনেক ট্রেন্ড চেনার অনেক রকম ইন্ডিকেটর আছে, সেগুলোর এখন দরকার হয় না। হ্যাঁ, ট্রেন্ড রিভার্সালের জন্য সেটা একটু আপনার এক্সপিরিয়েন্স লাগবে, সেটা একটু ব্যাপার হবে, সেটা নয় অন্য কোনো একদিন ডিসকাস করব। কিন্তু ট্রেন্ড আপমুভ কিনা এই স্টকটা যেমন দেখলেই বোঝা যায়। আচ্ছা, এবার দেখুন ঠিক উপরে গেছে, ঠিক আছে, এই নয়। মুভিং অ্যাভারেজ ট্রেডাররা কি করে সাধারণত, দেখুন এখানে এলো, মুভিং অ্যাভারেজে এলো, এখান থেকে কিন্তু একটা বাউন্স দিল। এই বাউন্সটা কিন্তু মোটামুটি 3-4-5%-এর, মানে সুইং ট্রেডিং এর জন্য কাজটা কিন্তু হয়ে যায়। স্পেশালি আবার যারা ইন্ট্রাডে করেন তাদের জন্যও কাজটা হয়ে যায়। আজকেও দেখুন, আজকেও এইখানে যখন এসেছে তারপর এখান থেকে একটা বাউন্সের প্রবণতা দেখিয়েছে এবং বাউন্স দিয়েছে, ঠিক আছে। সুতরাং মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু একটা বাউন্স দেওয়ার প্রবণতা থাকে। এখন প্রশ্ন হলো যে মুভিং অ্যাভারেজে পজিশনটা কিভাবে ক্রিয়েট আমি পার্সোনালি করি এবং স্টপ লস কোথায় থাকে। সাধারণত মুভিং, আগে স্টপ লস নিয়ে মনে নিই। সাধারণত মুভিং অ্যাভারেজ যেখানে থাকবে তার থেকে ক্লোজিং বেসিসে 1% নিচে, স্টকের 1% নিচে একটু স্টপ লস রাখলে কাজটা হয়ে যায়। হ্যাঁ, ক্লোজিং বেসিসে কেন বলছি, কেন দিন চলাকালীন অনেকটা নয়েজ থাকে হয়তো, তো 1-1.5%-এর মতো মোটামুটি একটা স্টপ লস রাখলে, মানে যখন এখানে মুভিং অ্যাভারেজ গুলো চলছিল তখন এক্ষেত্রে যেমন ধরুন এই সব জায়গায় একটা স্টপ লস দিয়ে কাজটা হয়ে যাবে। আর যদি কেউ আজকে ট্রেড করেন, ধরুন কোচিন শিপইয়ার্ড তার নজরে রেখেছে ওয়াচ লিস্টে, আজকে ট্রেড করতে যাচ্ছে, সেক্ষেত্রে তো এই যে ক্যান্ডেলগুলো সুইং লো তৈরি হয়েছে, সুইং লো ব্যাপারটা নিশ্চয়ই বোঝেন, সুইং লো সুইং হাই, সুইং লো, তার সেখানে একটা স্টপ লস থাকবে, স্টপ লস রেখে পজিশনটা করা হবে। আর এবার এবার তো মার্কেট উপরের দিকে যদি কন্টিনিউয়াস যায় তো ভালো, ট্রেলিং স্টপ লস করে এগোনো হবে, বা যদি কালকেই ঘুরে যায় অ্যাটলিস্ট স্টপ লস হিট করলো বা কেনা দামে স্টপ লসটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই ব্যাপারটা যাই হবে। আমি আজকে উদাহরণ দিয়েও বলবো ব্যাপারটা একটা স্টকের, যেখানে আমি পার্সোনালি পজিশনও নিয়েছি, সেটাও আপনাদের জানাবো, তাহলে উদাহরণটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মুভিং অ্যাভারেজে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। চলুন আরো কয়েকটা স্টক দেখি, কোনো স্টক যদি এর মধ্যে আসে। না, এটা দেখুন মুভিং অ্যাভারেজের সামনেই ঘোরাফেরা করছে। এই দেখুন মুভিং অ্যাভারেজের এইগুলো থেকে কিন্তু বাউন্স দিচ্ছে। এশিয়ান পেন্টসের এই বাউন্সটা লক্ষ্য করুন, ডেইলি চার্টের এই বাউন্সটা কিন্তু কম নয়, এখান থেকে বাউন্সটা দেখুন প্রায় 4%। এশিয়ান পেন্টস যেখানে ঘুমিয়ে থাকা স্টক, সে কিন্তু এখানে অনেক উপরে যায়। আবার বিয়ার মার্কেটে বা যারা নেগেটিভ, ফিউচার অ্যান্ড অপশনে তো নেগেটিভও করা যায়, সেক্ষেত্রে কিন্তু মুভিং অ্যাভারেজগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে একটা বিয়ারিশ সেন্টিমেন্টও তৈরি হয়। যদিও আজকের এই ভিডিওতে আমি বিয়ারিশ সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করছি না, কারণ বেশিরভাগ যারা দর্শক আছেন তারা বেশিরভাগ লং করতে পছন্দ করেন, মানে ক্যাশ মার্কেটে বাই করে চলতে চান ডেলিভারিতে, তার জন্য আমি বাইং এর উপরেই রাখছি। তো মুভিং অ্যাভারেজটা কিন্তু দেখা যাবে, তবে এশিয়ান পেন্ট সুইং ট্রেডিং এর জন্য আপাতত ঠিক নয়, কারণ সাইডওয়েজ হয়ে আছে, সেটা তো নয়। আগে প্রথমে এমন একটা স্টক চুজ করতে হবে যেটা একটু বুলিশ নেচার আছে, তারপর মুভিং অ্যাভারেজটা এরকম ভাবে যাচ্ছে, তককে থাকতে হবে, মানে ওয়াচ লিস্টে রাখতে হবে। যখন এই স্টকটা কনসোলিডেশন, সে টাইম কারেকশন হতে পারে বা প্রাইস কারেকশন হতে পারে, হয়ে যখন এই মুভিং এভারেজের কাছাকাছি আসবে তখন আমি বাইং এর দিকে যাব, উইথ আ স্ট্রিক্ট স্টপ লস 1-1.5%-এর মতো মুভিং এভারেজের নিচে। বোঝা গেল? আমি কিন্তু ড্রয়িং করেও এঁকে দিলাম এই ব্যাপারটা, এই চার্ট প্যাটার্নটা একটু মনে রাখতে হবে। তার সাথে সাথে তো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টোটাল পোর্টফোলিওর কত অংশ সুইং ট্রেডিং এ রাখবেন সেগুলো তো আছেই। যারা সেই নিয়ে জানতে চান, আমার রিস্ক ম্যানেজমেন্টের উপর টোটাল ভিডিওর প্লেলিস্ট করা আছে, ফ্রি স্টক মার্কেট ক্লাস, সেই প্লেলিস্টটা দেখে নেবেন, আমি ভিডিওর এন্ড স্ক্রিনেও নয় দিয়ে দেবো। আচ্ছা, এবার আসি আরো কিছু স্টকের উদাহরণে আসি। ভিডিওকে ভালো লাগলে এই লার্নিং ব্যাপারটা প্লিজ একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। যদি লাইকের সংখ্যা বেশি হয় এবং আপনাদের কমেন্ট যদি আমি নিচে পাই যে আপনাদের এই সিরিজটা ভালো লাগছে, তাহলে আমি আরো এই ধরনের অন্যান্য ইন্ডিকেটর, অন্যান্য সেট আপ সেই নিয়ে আলোচনা সিরিজ আমি আনবো এবং চালু করব, মানে সুইং ট্রেডিং এর ব্যাপারগুলো নিয়ে আরো বেশি করে ভিডিও আনবো। আচ্ছা, চলুন একটা 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 একটু আইটি, এখন বারবারন্ত আইটির স্টক দেখি। দেখুন আইটি স্টক এখান থেকে উপরে উঠেছে, একটু ট্রেন্ড চেঞ্জ হয়েছে, কারণ এই সুইং হাইগুলোকে ক্রস করে একটু ওয়েট করতে হবে। সেই মুভিং অ্যাভারেজটা দেখুন এখানে এলো, মুভিং অ্যাভারেজের কাছাকাছি এলো, তারপর থেকে কিন্তু একটা বাউন্স, তারপর থেকে সুন্দর হাইয়ার লো তৈরি করে উপরের দিকে যাচ্ছে। সুতরাং মুভিং অ্যাভারেজ কিন্তু অনেক কাজে দেয়, একটু নজরে রাখলে অনেক কাজে দেয়। ওকে, চলুন আজকে আমি রেলওয়ে স্টকগুলো নিয়ে আলোচনা করি। কয়েকটা রেলওয়ে স্টক সেম দেখতে পাচ্ছেন, মুভিং অ্যাভারেজে
মানে গা ধরে ধরে যাচ্ছিল, এইখানেও যদি কেউ পজিশন নেয় যে মুভিং অ্যাভারেজের কাছে সুন্দর মুনাফা আছে বা মুনাফা পাওয়া যেত, তারপর উপরে উঠে গেল মুভিং অ্যাভারেজ থেকে অনেক দূরে, এখন এখানে তো প্রফিট বুক টুক হবে, তারপর যখন নিচে নিচে নামলো তখন দেখুন এই মুভিং অ্যাভারেজ কিন্তু ভেঙে গেছিল এই দিনটা আমার মনে হয় এটা 23শে জুলাই। হ্যাঁ, সুতরাং শুনুন, ইভেন্টের দিনে কিন্তু ওই টেকনিক্যাল মেনে কাজ হয় না, সুতরাং ওই দিন আপনার কেন মুভিং অ্যাভারেজ মানলো না ওই নিয়ে আলোচনা করবেন না। ওই দিন তো একটা স্পেশাল দিন, তো ওই দিনগুলোকে একটু নজরআন্দাজ করতে হবে, ওই দিন কোনো ট্রেডও করা উচিত নয়। আচ্ছা, তারপর যখন নিচে এলো দেখুন এই মুভিং অ্যাভারেজ থেকে তো নিচে নেমে গেছে, ঠিক আছে, আবার কিন্তু এই মুভিং অ্যাভারেজ যেটা আপনার 50 মুভিং অ্যাভারেজ 50 ডেজ ইএমএ, সেখানে কিন্তু ও সাপোর্ট নিয়ে প্রথম একটা বাউন্স আজকে দিয়েছে। তো এই ধরনের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, মুভিং অ্যাভারেজের সামনে এলে অ্যাটলিস্ট শর্ট করব না স্টককে, বা অ্যাটলিস্ট একটু কেনার দিকে তককে তককে থাকতে হবে যে হ্যাঁ মুভমেন্টটা দিচ্ছে কিনা, সেই দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। ওয়াচ লিস্টে কিছু স্টক থাকবে যেগুলো বুলিশ নেচারে আছে, মুভিং অ্যাভারেজের কাছাকাছি এলে আমি একটু বাইং সাইডে যাব। হ্যাঁ, সেটা করতে গেলে কোনো কোনো সময় স্টপ লস হিট হবে, কোনো কোনো সময় হয়তো হলো না, সেটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, ট্রেডিং করলে তো লস আছে লাভ আছে, সেটা মিলিয়ে মিশিয়েই কাজ হবে, কিন্তু মুভিং অ্যাভারেজগুলো কিন্তু এইভাবে কাজ করে, একটু মাথায় রাখতে হবে। আরও একটা স্টক নিয়ে আলোচনা করি, দেখুন আরভিএনএল, সুন্দর কিন্তু উপর থেকে দেখুন এখানে যখন ছিল আমি বারবার বলি যে ব্রেকআউটে বাই করব না, সুন্দর বাই করার কোনো দরকার নেই, তারপর স্টকটা এখানে কি করেছে একটু টাইম কারেকশনই বলতে পারি, একটু টাইম কারেকশন করে সাইডওয়েজ হয়েছে, একটু নিচেও এসেছে, নিচে এসে ঠিক পারফেক্ট একদম মুভিং অ্যাভারেজ থেকে ও কিন্তু আজকে বাউন্স দিয়েছে। সুতরাং তককে তককে থাকলে এই দিন পজিশনটাও এখানেও নেওয়া যায়, বা আজকে যখন দেখা হলো একটা এই যে এখানের ক্লোজিং ছিল আগে, এখানে আগের দিন ক্লোজিং ছিল, আজকে একটা গ্যাপ আপে ওপেন হয়েছে, অল্প হলেও গ্যাপ আপ, এবং তারপর দিনের লোকে ভাঙেনি, সুতরাং এখানে একটা এন্ট্রি হয় উইথ স্টপ লস অফ আগের দিনের লো, একদম সুন্দর শর্ট স্টপ লসে একটা এন্ট্রি হয়ে যায় আজকে, তারপর তো সারাদিন একদম দিনের হাইতে গিয়ে বন্ধ হলো। সুতরাং এরকম এন্ট্রি কিন্তু আপনার সুইং ট্রেডিং এর ক্ষেত্রে অনেকটা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এখনই অনেকে বলবেন দাদা তার টার্গেট কি হবে, আমি আসছি একটু ভিডিওটাকে মন দিয়ে দেখুন, ঠিক আছে, অনেক রিস্ক টু রিওয়ার্ড বাড়িয়ে দেয়। আবার বলছি, ভিডিওটাকে নিশ্চয়ই ভালো লাগছে, এবার আমি প্র্যাকটিক্যাল উদাহরণও দেবো যেখানে আজকে আমি পজিশন তৈরি করেছি, তারও কার্যকারণটা বলবো। প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, যাতে আমি এই ধরনের ভিডিও আনলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর যারা আপনারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, যেখানে মেম্বার্স অনলি ভিডিও থাকে, প্লাস আমি লাইভ মার্কেটেও মাঝে মাঝে আপনাদের ক্লাস করাই, প্লিজ আবার বলছি কোনো রকম টিপস বা রেকমেন্ডেশন দেওয়া হয় না, নর্মাল ক্লাস যাকে বলে, কিন্তু লাইভ মার্কেটে আমি কি করছি, কেন করছি, কি ধরনের কাজ করছি, লাইভ যখন চার্টগুলো তৈরি হচ্ছে সেখানে আমি মাঝে মাঝে আপনাদের বোঝাবার চেষ্টা করি। সেই ধরনের যদি জিনিসগুলোর এক্সপিরিয়েন্স করতে চান তাহলে প্লিজ আমার চ্যানেল ভিজিট করে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নেবেন, বা আমার এই ভিডিওর নিচেও দেখবেন জয়েন বাটন আছে, প্রত্যেকটা ভিডিওর নিচে জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নিতে পারেন। আচ্ছা চলুন পরের জিনিস নিয়ে আলোচনা করি, মানে বুঝতে পারছেন এইখানে ডেলি, আর অনেকে বলবেন কোন সেটআপ, আমি সাধারণত ডেলিতে করি, সেম জিনিসটা উইকলিতেও অ্যানালিসিসটা করা যায়, ঠিক আছে, একটু লম্বা টাইম ফ্রেমে উইকলিতেও অ্যানালিসিসটা করে নিলেন, উইকলিতেও যদি মুভিং অ্যাভারেজের কাছে আসে তাহলে তো অনেক ভালো কথা, অনেক সময় আসে না যেগুলো বুল মার্কেটের, কিন্তু যদি ধরা যায় খুবই ভালো, যেমন আরভিএনএল কে যে এইখানে ধরেছিল, যে এই সব মুভিং অ্যাভারেজে দেখুন এখানে এসেছিল, এখানে ব্রেকআউটটা তো হয়ে গেল, ছেড়ে দিন, এখানে হয়তো মিস হয়ে গেল, কিন্তু এই দিন এই উইকে যেখানে বিশাল বড় একটা ক্যান্ডেল হয়েছিল, কত বড় ক্যান্ডেল, 58%, এক উইকে 58%-এর ক্যান্ডেল, এটা 58%-এর ক্যান্ডেল, নিশ্চয়ই সব টিভিতে এসেছে, সব টিভিতে, সব ইনফ্লুয়েন্সারদের ইউটিউবে নিশ্চয়ই এসে গেছিল। এই সময় এন্ট্রিটা হবে না, ওয়েট করবেন, মানে ওয়াচ লিস্টে থাকলো, ঠিক আছে, দেখলো, তারপর দেখুন উইথ প্রাইস কারেকশন অ্যান্ড টাইম কারেকশন একটা আসছে মুভিং অ্যাভারেজের কাছে এলো, এই সময় একটা বাই হবে উইথ আ স্টপ লস অফ এই ক্যান্ডেলের নিচে, ব্যাস, তারপর থেকে দেখুন ও তো পয়সা দিয়েই যাচ্ছে। সুতরাং এইগুলো লঙ্গার টাইম ফ্রেমে যারা একটু লং টার্ম হোল্ড করতে চান, এখান থেকে আমার মনে করি এটা উইকলি টাইম ফ্রেম, মানে 3-4 মাস হয়ে গেছে ধরুন, 3-4 মাসের জন্য করতে পারেন, তাহলেও কিন্তু উইকলি টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজটা দেখা যেতে পারে, ঠিক আছে, তাহলে মুভিং অ্যাভারেজগুলো এইভাবে আপনারা দেখে নেবেন। ওকে, এইবার আসি, আরেকটা কথা বলে নি এই ফাঁকে, এবার আমি আমার একটা স্টকে আসবো যেটাতে আমি পজিশন তৈরি করেছি, কিন্তু তার আগে একটা বলে নি, আমি গত দিন একটা ভিডিও বানিয়েছিলাম মিউচুয়াল ফান্ডের অন্ধকার দিক,
ব্যাপারটা ভিডিওতে আমি কিন্তু বারবার বলেছিলাম মিউচুয়াল ফান্ডের বিরোধে আমি নয়, আমি তো মিউচুয়াল ফান্ডে আরো বেশি করে ইনভেস্ট করতেই মানে বলেছি। আমি যদিও কেউ বলার নয়, আমি কি করেছি সেটা বলেছি। লাস্ট 5-7 মিনিট যদি এই ভিডিওটার দেখেন, আমি বলেছি যে মিউচুয়াল ফান্ডে আমি আরো বেশি করে ইনভেস্ট করব, বরং স্টেপ আপ এসআইপি আমি করব, প্ল্যান করছি, সেইগুলো নিয়ে আলোচনা করেছি, রাইট? আপনাদের যে ভুল ধারণা অনেকের আছে, হয়তো সবার নেই কিন্তু কয়েকজনের এখনো আছে, এখনো অনেকের ভুল ধারণা আছে যে ইনফ্লেশন 6% বা 4%ই, এটা তো ভুল ধারণা। সেটা নিয়েই এখানে কথা হয়েছে। অনেকে কমেন্টে লিখেছেন কয়েকজন যে না, কোন ইনস্ট্রুমেন্টে ইনফ্লেশন নেই, সবাইটা তো ইনফ্লেশন আছে। আমি সেটা বলিনি, সেটা বলারও আমার এই মানসিকতা নেই। ইনফ্লেশন আছে 4%, 6%, 5%, এটাই তো আমাদের বলা হয়, কিন্তু ফুড ইনফ্লেশন যারা বাজার করেন জানেন 9%। আমি এই ভিডিওতেই দেখিয়েছিলাম, এটা ডেটা বলছে জুন মাসের আমাদের ফুড ইনফ্লেশন 9.55%। সেই দিকে কি নজর আছে? তাহলে তাহলে তো পারচেসিং পাওয়ার যেটা, সেটা তো 20 বছর বাদে আপনি যখন মিউচুয়াল ফান্ড ভাঙাবেন, রিডিম করবেন, তখন তো কমে আসবে। তার উপরে ট্যাক্সের বার্ডেনটা আছে, সেটাও তো আছে, ট্যাক্সের 12.5%, ওটা মাইনাস করে কি আপনারা ভাবেন যে 20 বছর বাদে কত হাতে পাবেন? সেটা আমার মনে হয় কেউ নয়, কেউ আপনারা ক্যালকুলেট করে দেখেন না। 12 মাসে যখনই সিপ ক্যালকুলেটারে দেখেন তখন ভাবেন যে এত টাকা আসবে। কেউ ওই টাকা থেকে ট্যাক্সের টাকাটা বাদ দিয়ে কি প্ল্যানটা করেন? এই আই ওপেনারগুলো আমি করতে চেয়েছি এই ভিডিওতে। অনেকজন আপনাদের সাড়া পেয়েছি, খুব ভালো লেগেছে। কয়েকজন যারা মানে বলেছেন না না মিউচুয়াল ফান্ড, আমিও মিউচুয়াল ফান্ড খুবই ভালো, এছাড়া আর উপায় নেই, আমিও এই ভিডিওতে তাই বলেছি যে মিউচুয়াল ফান্ড ছাড়া আজকাল গতি নেই। কোথাও আমরা মিউচুয়াল ফান্ডের থেকে ভালো রিটার্ন আর পাওয়া যাবে না। মানে আমি বলছি যে স্টক মার্কেটের থেকে ভালো রিটার্ন নেই, সেটা তো জানা কথাই। ইনফ্লেশনকে বিট করতে গেলে মিউচুয়াল ফান্ডের দিকেই যেতে হবে, কিন্তু অ্যাওয়ারনেস যেটা চাই সেইটা আমাদের আনতে হবে, যে ইনফ্লেশন কোথাতে গিয়ে দাঁড়াচ্ছে, পারচেসিং পাওয়ারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসগুলো জানতে হবে, ট্যাক্সটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেই ক্যালকুলেশনগুলো আমাদের করে সেই অনুযায়ী আমাদের সেভিংসটাকে বাড়াতে হবে, সেই অনুযায়ী ইনভেস্টমেন্টটাকে বাড়াতে হবে। এটা তো ভালো জিনিসই আমি বলেছি। যাই হোক, যারা অন্যরকম ভেবেছেন কয়েকজন, গুটি কতক দু একজন, তাদের জন্য এই বক্তব্যটা বলে রাখলাম। আর যারা এই ভিডিওটা মিস করেছেন, আমি আবার বলবো প্লিজ দেখে নিন, এটা কিন্তু একটা আই ওপেনার ভিডিও। মিউচুয়াল ফান্ডের অন্ধকার দিক, একটা ব্যাপার, অন্ধকার দিক ঠিক নয়, আমাদের মনের মধ্যে যে অন্ধকার জমে আছে সেইটার ব্যাপারটা প্লিজ দেখে নেবেন। চলুন এবার শুরু করি। ঠিক সেম যেমন আমি এই স্টকগুলো নিয়ে বললাম, আজকে আমি ডেইলি চার্টে আসি। এবার অনেকে বলবেন তারা ডেইলি না উইকলি কোনটা দেখবো। আমি বললাম যারা লঙ্গার টাইম ফ্রেমে ডেইলিতে মানে উইকলি দেখবেন, যারা লঙ্গার টাইম ফ্রেমে থাকবেন, যারা ডেইলি টাইম ফ্রেমে যারা আরেকটু শর্ট টার্ম মেন্টালিটি আছে, তারা ডেইলি টাইম ফ্রেমকে দেখবেন, এরকম। আচ্ছা, এখানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এই জিনিসটা আমার ওয়াচ লিস্টে ছিল, দেখুন। আর এই ওয়াচ লিস্ট আপনাদের সাথেও শেয়ার করা আছে ফর লার্নিং পারপাস, যেখানে আপনার রেলওয়ে স্টকগুলো আছে, আপনার শিপ বিল্ডিং স্টকগুলো আছে, সেগুলোই। মাঝগাঁও ডক দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা বাউন্স দিয়েছে। এবার এটা নজরে ছিল, যেই দেখা যাচ্ছে যে এইসব সুইং হাইয়ের উপরে যাচ্ছে, এইসব আগের দিনের যে সুইং হাই এইসবের উপরে যাচ্ছে, ট্রেড করছে, তখনই পজিশন নেওয়া হয়। মানে সেই পজিশনটা যদি আজকে আপনাদের দেখায়, আজকে বন্ধ দিয়েছে 5340-এ। আমি রিফ্রেশও করে দিচ্ছি একবার। আমি যদি রিফ্রেশ করে দিই আপনাদের সামনেই দেখতে পাবেন যে আমার এন্ট্রিটাও বোঝাই, তাহলে আপনাদের ব্যাপারটা, এবং স্টপ লস নিয়েও বলে নিই, ব্যাপারটা তাহলে হবে। দেখতেই পাচ্ছেন 5154, 5150, 5130 থেকেই আমি নেবো করছিলাম। 5000-এর স্টক জানেন ফট করে বেড়ে যায়, 5150 ধরতে পারেন। 5150-এ কিন্তু এন্ট্রি প্রাইস। আজকেই বন্ধ হয়েছে 5340, মানে আজকেই আমার হাতে প্রায় 150 টাকা 200 টাকার মতো কুশন জমা হয়ে গেছে। মানে আই অ্যাম ইন দ্য প্রফিট অলরেডি। এখানে যদি পার্সেন্টেজ টার্মসেও দেখেন, ভালো, মোটামুটি আমি কুশানে বসে গেছি। এইটাই আমি বলতে চাইছি যে যদি এই মুভিং অ্যাভারেজ দিয়েও একটা সিম্পল মুভিং অ্যাভারেজ, আর কোনো মানে বাড়াবাড়ি নয়, সিম্পল একটা জিনিসেও কিন্তু কাজটা হয়ে যায়। আমরা মাঝে মাঝে খুব কি বলে অনেক ইন্ডিকেটর এনে এইখানেই অনেকে এই সেম জিনিসটাকে অনেকে এরকমও করতে পারেন। আমি কেউ ভুল ঠিক বলছি না, এখান থেকে একটা ট্রেন্ড লাইন টানবেন, এখান থেকে একটা এই টানবেন, দেখুন এখানের ব্রেকআউট, সুতরাং এখানে একটা এন্ট্রি হয়, সবই হয়, ঠিক আছে। কিন্তু সিম্পল জিনিস রেখেও কাজটা করা যায়, তাই না? মুভিং অ্যাভারেজ রেখেও কাজটা করা যায় সব।
মেন হলো আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার একটু পরিশ্রম, অফিস থেকে এসে আধা ঘন্টা অ্যাটলিস্ট মার্কেটকে দেওয়া, এই জিনিসগুলো চার্টগুলো একটু দেখতে থাকলেই কাজগুলো কিন্তু হয়ে যায়। টার্গেট, এবার অনেকে টার্গেট নিয়ে কথাবার্তা বলবেন। সাধারণত মুভিং অ্যাভারেজে আসছে মানে উপর থেকে কারেক্ট হয়ে আসছে, তাহলে রিসেন্ট যে কারেকশন, রিসেন্ট যে সুইং হাই, সেটা হয় তার ফার্স্ট টার্গেট, ওয়ান অফ দ্য টার্গেট। যদিও আমি পার্সোনালি যদি জিজ্ঞেস করেন, আমি টার্গেটের করি না, আমি আমার স্টপ লসের উপর কাজ করি। মানে এইখানে যখন আমি এন্ট্রি নিয়েছিলাম তখন আমার ধরুন এইখানে এই সব জায়গায় আমার স্টপ লস হবে একটু একটু 1-1.5% নিচে। এই ক্ষেত্রে একটু 1-1.5% নিচে দেবো, কেননা আমি বেশি মানে যখন একটা স্টক আর মাঝগাঁও ডক এসবের যখন বুল বাড়ছে তখন আমি বেশি লস দিতে চাই না, অল্প একটু 1%-এর মতো দেবো স্টপ লস, বা 2%-এর মতো ম্যাক্সিমাম স্টপ লস রাখবো। তারপর আমি দেখবো আমার দিকে যদি পজিশন বন্ধ হয়েছে, সুতরাং এখন আমার স্টপ লস কেনা দামে চলে আসবে, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে কিন্তু প্ল্যানিংটা করতে হবে। বা পজিশন সাইজ কম রেখে আপনি 2-3%-এর স্টপ লস রাখলেন স্টকের জন্য, আর আপনি পজিশন সাইজটা কম রাখলেন যাতে ওভারঅল পোর্টফোলিওর আপনার বেশি স্টপ লস না হয়, সেটাও করা যেতে পারে। ঠিক আছে, তো এবার এবার ধরুন ফার্স্ট টার্গেট আপনার এইসব দিকে আসবে, যে এই সুইং হাই যেখানে করেছে 5,600 এখানে আসবে। যদি আমি আরভিএনএল এর ক্ষেত্রে করি, একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, এক্ষেত্রে এই যে রিসেন্ট সুইং হাইটা করেছিল 630, এইখানে তার টার্গেটটা আসবে, যাদের এন্ট্রি এখানে। ঠিক আছে, এই মুভিং অ্যাভারেজে এন্ট্রি নিলে অনেকটা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিকঠাক থাকে। এইখানে যারা এন্ট্রি নেবে, কালকে যারা যদি কেউ এন্ট্রি নেয়, তাহলে তার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিক থাকছে না, কারণ এই যে হাই, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করে, এখানে রেজিস্ট্যান্সের কাছে সে পজিশনটা নিচ্ছে, বুঝতে পারছেন? সুতরাং এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। তো আশা করি আপনাদের প্র্যাকটিক্যালটাও জিনিসটা বোঝালাম, এবং এই একমাত্র চ্যানেল যেখানে আমি শুধুমাত্র আপনাদের কোনো একটা স্ট্র্যাটেজি বলে চলে যাই না, সেই স্ট্র্যাটেজিটা আমিও প্র্যাকটিক্যালি আমার ট্রেডিং সেটআপে ইউজ করি। আজকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েই আপনাদের বোঝালাম। আশা করি এই সিরিজটা বা এই জিনিসটা ভালো লেগেছে। এটিএইচ নিয়েও ভিডিওটা আমি দিয়েছিলাম কয়েক সপ্তাহ আগে, যদি ভুলে গিয়ে থাকেন এটিএইচ এর ভিডিও আপনার স্ক্রিনে চলে আসবে, দেখে নেবেন। ভিডিওটাকে ভালো লাগলে এই ভিডিওটাকে একটু লাইক করে দিন, একটা কমেন্টের আশায় থাকবো। সাথে সাথে আপনাদের স্ক্রিনে আমার যে প্লেলিস্ট 38 ভিডিওর ফ্রি কোর্সের প্লেলিস্টও আছে, সেটাও চলে আসবে, সেখানেও একটু দেখে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।